ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাই লাইফ। আমি দেবাশিস। আজকের ভিডিও টাইটেল দেখে কি কিছু বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কীরকম টাইপের হবে বা কী টাইপের কী কন্টেন্ট আজকের ভিডিওটাতে আছে? তো চলো, যদি বুঝতে পারো তাহলে ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা তো দেখতে হবে বোঝার জন্য। এবং আমি এইটুকু বলবো যে আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকের কাজে লাগবে, মানে সে যে কোনো ক্লাসেই পড়ুক না কেন, 9, 10, 11, 12, ঠিক আছে, গ্র্যাজুয়েশন, বিএসসি, এমএসসি, নিট, নেট, যে যাই পরীক্ষা দিক, যে যাই পড়াশোনা করুক, এই পড়াশোনার এই যে যে লেভেলগুলো আছে সেই লেভেলে অন্তত বায়োলজি যখন পড়বে বা যে বোটানি পড়ুক, ফিজিওলজি পড়ুক, জুলজি পড়ুক, মাইক্রোবায়োলজি পড়ুক, যে যাই পড়ুক না কেন, বায়োলজির যে কোনো স্ট্রিমে পড়ুক না কেন, তাকে কিন্তু আজকের এই ভিডিওর এই ইনফরমেশানগুলো তাকে কিন্তু জানতেই হবে। সুতরাং চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাই। দেখো, মেন হচ্ছে আজকের এক্সাম্পলটা। দেখো, সবসময় কিন্তু আমি চেষ্টা করি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার, যাতে এক্সাম্পলটা যদি মাথায় থাকে তাহলে ভিডিওর যে কন্টেন্টগুলো আমি তৈরি করি, সেই ভিডিওর যে টপিক, সেই কন্টেন্ট বা টপিকগুলো যদি ইন্ডিভিজুয়াল যদি একটা এক্সাম্পলের সাথে রিলেট করতে পারো তাহলে কিন্তু টপিকগুলো মনে রাখা আরও বেশি ইজি হয়ে যায়। তো আমি চেষ্টা করি ওই জন্য নতুন নতুন এক্সাম্পল সবসময় তোমাদের সামনে নিয়ে আসার, এবং এক্সাম্পলের সাথে আমি চেষ্টা করি তোমাদের সামনে যাতে এক্সাম্পলের সাথে রিলেট করতে পারো সেই দিনের যে যে রেসপেক্টিভ যে টপিকগুলো আছে বা কন্টেন্টগুলো আছে সেইগুলোর সাথে। ঠিক আছে, তো চলো আজকের যে টপিকটা আছে সেইটার সাথে একটা এক্সাম্পল কীভাবে রিলেট করব, এবং আগে এক্সাম্পলটা চলো জেনে নিই। মেন হচ্ছে দেখো, আমি আমাদের কথাই বলছি। দেখো, আমরা ইন্ডিয়াতে বাস করি, সেক্ষেত্রে ধরো আমরা যে দেশে বাস করছি, তাহলে এই যে ভারত, আমাদের ইন্ডিয়াতে আমাদের গভর্নমেন্ট, সে যে গভর্নমেন্টই হোক, ধরো ইন্ডিয়াতে গভর্নমেন্ট আছে, ঠিক আছে, সেটা যে কোনো গভর্নমেন্ট হতে পারে, আমি রাজনৈতিক দিকে যাব না। মেন হচ্ছে যে ধরো এই ইন্ডিয়া গভর্নমেন্টটা, তাহলে এই যে ইন্ডিয়া গভর্নমেন্ট, এই ইন্ডিয়া গভর্নমেন্টের বেশ কিছু রেসপেক্টিভ কিন্তু ডিপার্টমেন্ট আছে। যেমন ধরো এডুকেশন একটা ডিপার্টমেন্ট, হ্যাঁ কি না? আচ্ছা, হেলথ একটা ডিপার্টমেন্ট, হ্যাঁ কি না? আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল একটা ডিপার্টমেন্ট, হ্যাঁ কি না? আচ্ছা, চলো, ফাইন্যান্স একটা ডিপার্টমেন্ট, হ্যাঁ কি না? এরকম বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে আমাদের গভর্নমেন্টের। আমাদের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের বিভিন্ন কাজ পরিচালনার জন্য কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের ধরো উদাহরণ যদি বলি, তাহলে হেলথ ডিপার্টমেন্টের একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক একটা স্ট্রাকচারাল বডি আছে, আছে কি না? আবার এই হেলথ ডিপার্টমেন্টের একটা নির্দিষ্ট এম আছে, এদের নির্দিষ্ট একটা ফাংশন আছে কি না? হ্যাঁ কি না? যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্টে বলো। আবার দেখো, ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে আছে ইন্ডিয়া গভর্নমেন্টের, তারও কিন্তু নির্দিষ্ট একটা স্পেসিফিক একটা হেলথ ডিপার্টমেন্টের মতন একটা নির্দিষ্ট স্ট্রাকচারাল বডি থাকবে, একটা এম থাকবে, একটা ফাংশন থাকবে। অর্থাৎ এই যে প্রত্যেকটা গভর্নমেন্টের আন্ডারে যে ইন্ডিভিজুয়াল যে ডিপার্টমেন্টগুলো আছে, এদের কিন্তু একটা নির্দিষ্ট যেমন এম থাকবে, এবং তাদের সেই এমগুলোকে এক্সিকিউট করার জন্য পার্টিকুলার কিন্তু ফাংশন থাকবে। তো আজকের ভিডিওর টপিকটাকে এইটার সাথে রিলেট করানোর চেষ্টা করো। ধরো এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা বলেছি, তো এই ইন্ডিয়ান গভর্নমেন্টের জায়গায় ধরে নাও একটা সেলকে তুমি কম্পেয়ার করো, ঠিক আছে? ধরো ইন্ডিয়ান গভর্নমেন্ট ইকুয়াল টু একটা সেল। এবারে ধরো সেলের মধ্যে আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করি। কীরকম? ধরো সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। এবার এই ক্লোরোপ্লাস্টটা প্লান্ট, অ্যানিম্যাল, আমি এসব তর্কে যাব না, আমি ইন জেনারেল বলছি, ঠিক আছে? ধরো সেলের মধ্যে লাইসোজোম আছে,
আছে কি? সেলের মধ্যে রাইবোজোম আছে। সেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, আমি শর্টে লিখলাম, আছে। সেলের মধ্যে গলগি আছে। এরকম বিভিন্ন জিনিস কিন্তু সেলের মধ্যে তুমি দেখতে পাবে। যেমনটা তুমি দেখছিলে এই যে ইন্ডিয়া গভর্নমেন্ট লিখেছি, তো এই গভর্নমেন্টের কিন্তু যেমন বিভিন্ন পার্ট আছে, এডুকেশন ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, আরও অনেক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এরকম যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। সুতরাং ইন্ডিয়া গভর্নমেন্ট ইকুয়াল টু যদি একটা সেল ধরো, উদাহরণ হিসাবে কিন্তু আমি বলছি, আমি জিনিসটা বোঝানোর জন্য বলছি যে সেল সেরকমই একটা ধরো গভর্নমেন্টাল একটা মেন বডি, তো তার বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে। কীরকম? নিউক্লিয়াস, গলগি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট, এটসেট্রা এটসেট্রা। তো এইগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি আমরা কি বলতে পারি? এই যে এরা 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 অ্যাকচুয়ালি কি? এরা হচ্ছে, আমরা কি বলি এদেরকে? সেল অর্গানেল বলি না? সেল অর্গানেলস বলি তো এদেরকে টোটালি আমরা কি বলি? বাংলায় যাকে বলা হয় কোষীয় অঙ্গাণু, অর্থাৎ সেল অর্গানেলস বলছি ইংরেজিতে, বলছি তো। তো সেরকমই যেমন হেলথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি কি বললাম, এর একটা স্ট্রাকচারাল বডি থাকবে, এর একটা ইউনিক এম থাকবে, যেটা ফাইন্যান্সের সাথে মিলবে না। ফাইন্যান্সের আবার যে এম আছে, যে টার্গেট আছে, যে ফাংশন আছে, সেটা হেলথের সাথে মিলবে না। সুতরাং প্রত্যেকের যেরকম একটা নির্দিষ্ট ফাংশন ছিল উদাহরণের মধ্যে ডিপার্টমেন্টগুলোর, সেরকম সেলের মধ্যেও যত যা কিছু আছে, এই সেল অর্গানেলসগুলো আছে, এই রাইবোজোম, লাইসোজোম, নিউক্লিয়াস, গলগি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটসেট্রা এটসেট্রা, তাহলে এদেরও পার্টিকুলার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, নির্দিষ্ট এম আছে, নির্দিষ্ট ফাংশন আছে, স্পেসিফিক এম, স্পেসিফিক ফাংশন, স্পেসিফিক স্ট্রাকচারাল বডি আছে কি নেই? তাহলে আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার আমরা আজকে মানে ম্যাক্সিমাম, সব থেকে শর্ট টাইমে ম্যাক্সিমাম আমরা ইনফরমেশান দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো আজকের এই মাইটোকন্ড্রিয়া নিয়ে দেখা যাক নেক্সট স্লাইডে। দেখো, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা যখন বইয়ে পড়ি তখন আমরা দুটো জিনিসের সম্মুখীন হই। দেখবে, একটা আমরা লিখি লেখার সময় মাইটোকন্ড্রিয়া, আবার আমরা লিখি বা পড়ি বইতে মাইটোকন্ড্রিয়ন। আমার প্রশ্ন হলো, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কোন জায়গাটায়? তোমরা কি জানো? দেখো, মাইটোকন্ড্রিয়া যখন আমরা বলছি না, তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি বলতো? মাইটোকন্ড্রিয়া আর মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ন যদি আমি বলি, তাহলে মাইটোকন্ড্রিয়ন কখন আমরা বলবো? যখন সিঙ্গেল, অর্থাৎ যখন একটা মাইটোকন্ড্রিয়া আমরা বলছি, অর্থাৎ সিঙ্গেল যখন ইউনিট, অর্থাৎ সিঙ্গুলার ফর্ম। ঠিক আছে? সিঙ্গুলার ফর্ম, তখন আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়ন বলছি। আর মাইটোকন্ড্রিয়া কখন বলবো? যখন মোর দ্যান ওয়ান। ঠিক আছে? অর্থাৎ প্লুরাল ফর্ম, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্লুরাল ফর্ম। এই জিনিসটাকে মাথায় রাখবে যে মাইটোকন্ড্রিয়া মানে অনেকগুলো মাইটোকন্ড্রিয়ার কথা বলছে, হয়রাজ মাইটোকন্ড্রিয়ন যে টার্মটা আছে সেই টার্মটাকে আমরা কখন ব্যবহার করব বা কখন আমরা এটাকে বোঝাবো? যখন দেখা যাচ্ছে যে একটা মাইটোকন্ড্রিয়নের কথা বলছে, একটা সিঙ্গেল, তখন আমরা ইউজ করি মাইটোকন্ড্রিয়ন। এই জায়গাটাকে কিন্তু নোট ডাউন করবে এবং মাথার মধ্যে গেঁথে নাও জিনিসটা। ঠিক আছে? প্রথম আমি কনসেপ্ট এটা বললাম, আমরা যেটা ফেস করি বইতে পড়ার সময়। সেকেন্ড হচ্ছে, দেখো, যদি আমরা ইভলিউশনারি ট্রেস দেখি, আমরা যদি ইভলিউশনারি যদি আমরা ট্রেস দেখি, তাহলে আমরা
মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে তোমরা ইভলিউশনারি ট্রেস কি কিছু একটা আইডিয়া করতে পারছো এই পয়েন্টটা থেকে, মাইটোকন্ড্রিয়া রিলেটেড? দেখো, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ইউক্যারিওটিক সেলে কিন্তু মাইটোকন্ড্রিয়া দেখতে পাই, ঠিক আছে? ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু আমরা কি দেখতে পাই? মাইটোকন্ড্রিয়াকে কিন্তু দেখতে পাচ্ছি। এবারে দেখো, আমি খুব শর্টে বলছি অনেক কিছু ইনফরমেশান, যার জন্য আমি ইভলিউশনারির দিক থেকে মাইটোকন্ড্রিয়ার অরিজিন যদি আমরা বলি, ইভলিউশনারি ট্রেস অর অরিজিন অফ মাইটোকন্ড্রিয়া, সেটার একটা আলাদা একটা বড় ভিডিওতে আমি বলবো, যেখানে ইন ডিটেল যেখানে বলা মানে বলবো আর কি ব্যাপারটা। আজকের এই ভিডিওটার মধ্যে যেহেতু মাইটোকন্ড্রিয়া রিলেটেড অনেকগুলো ইনফরমেশান আমার দেওয়ার আছে, যার জন্য আমি যেহেতু নাম দিয়েছি শর্ট ট্যুর, তো যেহেতু ট্যুরে বেরিয়েছি আমরা মাইটোকন্ড্রিয়ার, তো তাই এখানে আমি ছোট ছোট করে সমস্ত কিছু বলবো এবং পরীক্ষার পার্সপেক্টিভে ক্ষেত্রে যেগুলো খুব ইম্পর্টেন্ট, তো তাই একটা জিনিসকে আমি বেশি বড় করে বলতে চাইছি না। যেটুকু যে জানার, দেখো ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা কিন্তু মেনলি মাইটোকন্ড্রিয়া দেখি। এবারে মাইটোকন্ড্রিয়ার ইভলিউশনারি ট্রেসের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, ঠিক আছে? ইভলিউশনের রেসপেক্টে টাইম আফটার টাইম যখন ও ইভলভ হয়েছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া ওয়ান টাইপ অফ এরোবিক ব্যাকটেরিয়া, এইটা মনে রাখবে, এরোবিক পার্পেল ব্যাকটেরিয়া, আমি তাও বলে দিলাম, এরোবিক পার্পেল ব্যাকটেরিয়া, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া এবং এরোবিক কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যদি আমি অরিজিন বলি বা ইভলিউশনারি ট্রেস বলি। অর্থাৎ ইউক্যারিওটিক সেলে আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো এবং মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এরা অ্যাকচুয়ালি হচ্ছে এরোবিক পার্পেল ব্যাকটেরিয়া। আর এরা কি করছে? হোস্ট সেল মানে হচ্ছে, আমি ইউক্যারিওটিক সেলের কথা বলছি, অর্থাৎ এই হোস্ট সেলের মধ্যে ইভলিউশনের রেসপেক্টে বা অর্থাৎ মানে ডিউরিং দ্য ইভলিউশন, অর্থাৎ ইভলিউশনের সময় ও নিজেকে বাঁচার জন্য, ও নিজের আশ্রয় পাওয়ার জন্য ও এই হোস্ট সেল, অর্থাৎ আমরা যেটাকে ইউক্যারিওটিক সেল বলছি, ওই হোস্ট সেলের মধ্যে ও এই ব্যাকটেরিয়াটা অর্থাৎ এরোবিক পার্পেল ব্যাকটেরিয়াটা ও কিন্তু হোস্ট সেলের মধ্যে ঢুকে পড়েছিল। কিসের জন্য? ও শেল্টার পাওয়ার জন্য, ওর একটা শেল্টার দরকার ছিল, ঠিক আছে? তাহলে আমরা অরিজিনটা ছোট্ট করে জানলাম। আর এই আরেকটা জিনিস মনে রাখবে যে এই হোস্ট সেল, যে ইউক্যারিওটিক হোস্ট সেল যার মধ্যে ও ঢুকেছিল, পরবর্তীকালে ওর নাম মাইটোকন্ড্রিয়া। আমাদের যেহেতু ধরো মানে রিসার্চের দিক থেকে যখন এক্সামিন করেছে সায়েন্টিস্টরা, তখন আলটিমেট নামকরণটা হয়েছে। তো যেখানে এই যে ইউক্যারিওটিক যে হোস্ট সেল, এই হোস্ট সেলটা অ্যাকচুয়ালি কিন্তু এনারোবিক, ঠিক আছে? তাহলে আলটিমেট ব্যাকটেরিয়ার মানে মাইটোকন্ড্রিয়ার যে ইভলিউশনারি ট্রেস বা অরিজিনটা, সেটা আমরা দেখলাম কি দেখলাম না, তাই তো? এবারে আসো ভিজিবিলিটি। দেখো, ভিজিবিলিটির ক্ষেত্রে যদি আমরা ভিজিবিলিটি দেখি, তাহলে দৃশ্যমানতা বাংলায় যাকে বলে, আচ্ছা এটা কি আমরা নেকেড আইতে দেখতে পাবো? আমার প্রশ্ন হলো ফার্স্ট এইটা, যে আমরা এটাকে নেকেড আইতে দেখতে পাই কি না মাইটোকন্ড্রিয়াকে। তো না, আমরা নেকেড আইতে দেখতে পাবো না, কারণ আমাদের খালি চোখের যে রেজলিউশন সেটা কিন্তু অতটাও না যে সেটাকে আমরা দেখার জন্য আমাদের খালি চোখের রেজলিউশন অতটা বেশি নয়। তাহলে আমরা কিভাবে দেখতে পাবো? দেখো, আমরা যদি বাইরে থেকে দেখি, মানে আলট্রাস্ট্রাকচারের কথা আমি বলছি না, যদি আমরা আলট্রাস্ট্রাকচার দেখতে চাই তাহলে কিন্তু আমরা কখনোই সেটা কিন্তু লাইট মাইক্রোস্কোপে দেখতে পাবো না। ইন জেনারেল বাইরে থেকে আমরা যদি দেখতে চাই, মানে বাইরের আউটলুকটা মাইটোকন্ড্রিয়া, তাহলে আমরা কিন্তু লাইট মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো। লাইট মাইক্রোস্কোপে কিন্তু আমরা দেখতে পাবো আউটার যে স্ট্রাকচারটা, অর্থাৎ বাইরে থেকে কেমন কি সেটা মানে একটা লাইটলি আমরা দেখতে পাবো, যেটা আমরা লাইট মাইক্রোস্কোপে দেখছি, মানে দেখতে পাই ভিজিবিলিটির দিক থেকে। এবার কথা হচ্ছে, যদি আমরা আলট্রাস্ট্রাকচার, অর্থাৎ আমরা ভেতরের পার্ট খুব ভালো করে যদি দেখতে চাই, তাহলে আলট্রাস্ট্রাকচার যদি দেখতে চাই,
তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা কিন্তু হেল্প লাগবে আমাদের। অর্থাৎ এই স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলি এর যে পুরো স্ট্রাকচারটা আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, দেখো হাউ লং এগো উই নো, অর্থাৎ আমরা কত দিন আগে আমরা এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানতে পেরেছি। কোনো আইডিয়া? যে এই যে মাইটোকন্ড্রিয়া আমরা বইয়ের পাতাতে পড়ছি বিভিন্ন ক্লাসে, তো আমরা প্রথম কবে জেনেছি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে? আমরা যদি বলি তাহলে ওভার 100 ইয়ার্স এগো। আমরা 100 বছরেরও বেশি সময়ে আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জেনে আসছি এবং সময়ের সাথে সাথে আরও বেশি করে জানছি, কারণ যত দিন যাচ্ছে তত রিসার্চের এক্সপোজার এরিয়া বাড়ছে, এটাকে নিয়ে রিসার্চ হচ্ছে, তো খুব স্বাভাবিকভাবে আমরা এর সম্পর্কে আরও বেশি করে জানছি। ঠিক আছে, আচ্ছা দেখো এইবারে আমরা যদি স্ট্রাকচারাল অর্থাৎ এক্সটার্নাল যদি আমরা মরফোলজি দেখি, কথাটা আমি এক্সটার্নাল মরফোলজি বলছি। দেখো এক্সটার্নাল মরফোলজি যদি আমরা বলি, অর্থাৎ উইদিন ব্র্যাকেট আমি শেপের দিক থেকে আমি বলছি, বাইরে থেকে যদি আমি মরফোলজিটা বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ নর্মালি আমরা একটা সেল দেখছি, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া দেখছি, তো সেইটার রেসপেক্টে আমি বলার চেষ্টা করছি এই পয়েন্টে। দেখো আমরা যখন মাইটোকন্ড্রিয়াকে এক্সামিন করব বাইরে থেকে, অর্থাৎ আমি তার ভেতরে স্ট্রাকচারের কথা আমি বলছি না, আমি যদি বাইরেটা দেখি তাহলে কিন্তু এক্সটার্নাল মরফোলজির জন্য আমি কথাটা বলছি। যদি আমরা বাইরে থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের শেপ হয়। যেমন ধরো কোনো কোনো জায়গায় বিন শেপ, কোনো কোনো জায়গায় ডিস্টিংক্ট, কোনো কোনো জায়গায় টিবিউলার, ব্রাঞ্চড প্যাটার্নে থাকে, ব্রাঞ্চড প্যাটার্নেও কোনো কোনো জায়গায় থাকে। ঠিক আছে, তাহলে এই যে বিভিন্ন ধরনের যে এই যে আমরা স্ট্রাকচার অর্থাৎ আমরা যে শেপ দেখছি, তাহলে এই বিভিন্ন ফর্মে কিন্তু সেলের মধ্যে এদেরকে আমরা দেখতে পাই। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে স্ট্রাকচারাল, এটাকে আমি বলছি যে স্ট্রাকচারাল ভ্যারিয়েবিলিটি, স্ট্রাকচারাল ভ্যারিয়েবিলিটি, অর আমি বলতে পারি ডাইনামিক স্ট্রাকচার, ডাইনামিক। এটা কেন? এটার কারণ কি? এটার কারণ কি? দেখো এটার যদি আমরা কজ অর্থাৎ যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে এখানে দুটো ইভেন্ট হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়াতে কিন্তু দুটো ইভেন্ট আমরা দেখতে পাবো। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা নোট ডাউন করবে, কারণ প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটো ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফিউশন আর একটা হচ্ছে ফিশন। এই ফিশন মানে আমরা বলতে পারি স্প্লিট, আর ফিউশন মানে বলতে পারি যে ধরে নাও জয়েন হওয়া। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে মেন কারণ, অর্থাৎ দুটো হচ্ছে ইভেন্ট যার জন্য মাইটোকন্ড্রিয়ার যে এক্সটার্নাল মরফোলজি, কখনো বিন শেপ, কখনো ডিস্টিংক্ট, কখনো ইন্ডিভিজুয়াল, কখনো টিবিউলার, কখনো ব্রাঞ্চড, এই যে বিভিন্ন রকম ভ্যারিয়েবিলিটি, এটা কিন্তু মেন কারণ হচ্ছে এই দুটো ইভেন্ট। এই দুটো ইভেন্ট দায়ী, এবং এই দুটো ইভেন্টের ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে। ইভেন আমি এই দুটো ভিডিওর লিঙ্ক আমি আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি তোমাদের মনে হয় দেখার তাহলে কিন্তু তোমরা সেখানে যাও বা গিয়ে তোমরা সেখানে দেখতে পারবে। দেখো
যদি আমরা নেক্সট পয়েন্টে আসি, যেটা হচ্ছে অকুপাইড এরিয়া। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া আমাদের যে সেল আছে, তাহলে সেই সেলের মধ্যে ও কতটা জায়গা দখল করে। দেখো মেনলি যদি টোটাল সাইটোপ্লাজমটা যদি ধরা যায় সেলের, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া যে অর্গানেলটা আছে, এই মাইটোকন্ড্রিয়াটা নর্মালি 15 থেকে 20% অথবা আমরা বলতে পারি 15 থেকে 25% অকুপাই করে টোটাল যে সেল সাইটোপ্লাজমের যে ভলিউম, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া ইটসেলফ ও 15 থেকে 20 অথবা 15 থেকে 25% ও এরিয়া অকুপাই করে। ঠিক আছে, টোটাল সেল সাইটোপ্লাজমের মধ্যে, টোটাল সেল সাইটোপ্লাজমটা ধরে নাও 100%, তার মধ্যে ও অকুপাই করে 8%। ঠিক আছে, দেখো এইবারে দেখো যেটা হচ্ছে, আমরা যদি ইন্টারনাল স্ট্রাকচার যদি দেখি, অর্থাৎ ভেতর বাইরে থেকে ভেতরের দিকে যাই। ঠিক আছে, যদি আমরা বাইরে থেকে ভেতরের দিকে যাই, অর্থাৎ আউটসাইড থেকে ইনার সাইডের দিকে যাই, ইনসাইডে আমরা যদি দেখি, তাহলে আমরা কি কি দেখতে পাবো। দেখো মেনলি দুটো মেমব্রেন দেখতে পাবো। কি কি বলতো? একটা হচ্ছে আউটার মেমব্রেন, আর একটা হচ্ছে ইনার মেমব্রেন। এই পয়েন্টগুলো কিন্তু লিখে নেবে, প্রত্যেকটা খুব কাজে আসবে। প্রত্যেকটা যে কোনো ক্লাসেই পড়ো না কেন, যাই পরীক্ষায় বসো না কেন, এই ইনফরমেশানগুলো কিন্তু লাগবেই তোমাদের, সে যে ক্লাসেই পড়ো আর যে পরীক্ষাতেই বসো। আমি ইন জেনারেল ভিডিওটা বানিয়েছি যাতে প্রত্যেকেরই কাজে আসবে। দেখো দুটো মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি, একটা আউটার মেমব্রেন, একটা ইনার মেমব্রেন। আর এই আউটার আর ইনারের মাঝে একটা এরিয়া থাকে যেটাকে ইন্টার মেমব্রেন স্পেস বলছে। ঠিক আছে, এইবারে আমি একটা করে আমি বলি বা বলার চেষ্টা করি, যেটা হচ্ছে যে দেখো আউটার মেমব্রেনের ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যে আউটার মেমব্রেনের আমরা যদি কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার দেখি, তাহলে আমরা কি কি দেখতে পাবো। এখন প্রশ্ন হলো এইটা, দেখো ফার্স্ট অফ অল আউটার মেমব্রেনটা কিন্তু ব্যাকটেরিয়ার কিছু ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে না, সেই সেল ওয়ালের সাথে সিমিলার মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনটা। এটা একটা মেন কারণ, যেটা আমি ইভলিউশনের পয়েন্টে যেটা আমি বলেছিলাম যে দেখো যে এই যে ব্যাকটেরিয়া, ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া, আমি কি বলেছিলাম, এরোবিক পার্পেল ব্যাকটেরিয়া। অরিজিনের ক্ষেত্রে আমি অরিজিনের যে পয়েন্টটা, ইভলিউশনারি ট্রেস যে পয়েন্টটা ছিল, সেখানে কিন্তু বলেছিলাম। তার কারণ একটা হচ্ছে যে কিছু ব্যাকটেরিয়ার সেল ওয়ালের সাথে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনটা কিন্তু সিমিলার। ঠিক আছে, একটা পয়েন্ট গেল। সেকেন্ড হচ্ছে দেখো যে এই মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনে আমরা কিছু প্রোটিন দেখতে পাই। তার মধ্যে একটা অন্যতম প্রোটিন হচ্ছে পোরিন প্রোটিন, যেটা কিন্তু আবার ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যেও প্রেজেন্ট থাকে। এটা একটা কিন্তু আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে অরিজিন মাইটোকন্ড্রিয়ার যে ইভলিউশনারি ট্রেস, সেটাতে যে মাইটোকন্ড্রিয়া ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া, সে আস্তে আস্তে ইভলিউশনে ইভলভ হয়ে নিজের বাঁচার জন্য আলটিমেট একটা প্রসেসের মাধ্যমে আজকে মাইটোকন্ড্রিয়াতে কনভার্ট, অর্থাৎ সে সেই রকম একটা টাইপের হয়ে গেছে, অর্থাৎ একটা সেলের মধ্যে ঢুকে গেছে। তো মেন এটা একটা কিন্তু আরেকটা কারণ।
এবং এটা একটা আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, আউটার যে মেমব্রেনটা আছে মাইটোকন্ড্রিয়ার, ঠিক আছে। আচ্ছা, থার্ড যদি আমি বলি তাহলে এরা কিন্তু পারমিয়েবল, এরা কিন্তু পারমিয়েবল ইন নেচার। অর্থাৎ পারমিয়েবল মানে কি? পারমিয়েবল মানে হচ্ছে, তুমি একটা সহজভাবে যদি তোমাদেরকে বলি তাহলে যে কোনো কিছু মলিকিউল তারা কিন্তু ইজিলি মুভ করতে পারে আউটার মেমব্রেনের মধ্যে দিয়ে, অর্থাৎ পারমিয়েবল, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এর যে আউটার মেমব্রেনের যে কম্পোজিশন, সেখানে কিন্তু লিপিডটা বেশি থাকে, লিপিডের যে অ্যামাউন্ট সেটা কিন্তু হায়ার। অর্থাৎ আমি এই যে অ্যারো দুটো দিলাম, এটা আমি বলতে চাইছি হায়ার কথাটাকে, এটা সংক্ষেপে আমি অ্যারোর মাধ্যমে বোঝাতে চাইছি যে হায়ার অ্যামাউন্টে কিন্তু লিপিড আমরা কিন্তু দেখতে পাবো আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আর দেখো যেটা হচ্ছে যে এই যে মেন যে আউটার মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের যে ক্যারেক্টার, সেগুলো কিন্তু এইগুলো, ঠিক আছে। এবার দেখো যেটা হচ্ছে যে আমি যদি পরের পয়েন্ট বলি তাহলে কথা হচ্ছে যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, তাহলে এর কি কি ক্যারেক্টার আমরা দেখব, চলো দেখে নিই। দেখো ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা অবভিয়াসলি, দেখো আমি মাইটোকন্ড্রিয়ার স্বাভাবিকভাবেই ইনার পার্টের দিকে থাকবে। অর্থাৎ একটা মাইটোকন্ড্রিয়া যদি আমি আঁকার চেষ্টা করি, আমি এখানে ছবিতেও দেখো দেখাচ্ছি, আমার স্লাইডের মধ্যে দেখো আসছে, যেটা আমি আঁকছি সেটা ছাড়াও আমি খুব সংক্ষেপেই আঁকার চেষ্টা করছি, প্লাস এখানে দেখো আমি ছবিতেও দেখানোর চেষ্টা করছি, যেটা আমি আঁকছি এইটা ছাড়াও আরেকটা দেখো ছবি আসছে, সেখানেও দেখো দেখতে পাবে পয়েন্ট আউট করা আছে, যেটা হচ্ছে দেখো এইটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, আমি আর এত লিখলাম না, আউটার, আর এইটা হচ্ছে ইনার, তাই তো। তাহলে এটা হচ্ছে কি, যে ভেতরের দিকে আছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা, ঠিক আছে। এখানে প্রোটিনের রেশিওটা বেশি থাকে, ফার্স্ট পয়েন্ট। তাই বলে কি লিপিড থাকে না? লিপিডও থাকে, বাট প্রোটিনের রেশিওটা বেশি থাকে, ফার্স্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে লিপিডগুলো কি কি ফর্মে থাকতে পারে? একটা হতে পারে কার্ডিওলিপিন, ঠিক আছে, ফসফোলিপিড, এইগুলো কিন্তু এই ফর্মে লিপিডগুলো প্রেজেন্ট থাকে। আমি আজকে ফাংশন কিছু বলছি না, কারণ ফাংশনটা আমি আরেকটা ভিডিওতে বলবো, কারণ আজকের ভিডিওটা তাহলে আরও বড় হয়ে যাবে। দেখো প্রোটিনটা তাহলে রেশিওটা কিন্তু এখানে কিন্তু ইনার মেমব্রেনে বেশি থাকছে, ফার্স্ট অফ অল। তাই বলে কি লিপিড থাকছে না? যদি প্রশ্ন কেউ করতে চাও বা মনে আসতে পারে, তাহলে তারও উত্তর হচ্ছে যে না, লিপিড থাকে, কিন্তু প্রোটিনের পরিমাণটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে বেশি থাকে। আরেকটা হচ্ছে যে আমরা আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ক্ষেত্রে দেখেছি যে এটা পারমিয়েবল হয়, এই পয়েন্টটা দেখো, পারমিয়েবল হয়, বাট এটা কিন্তু হাইলি ইমপারমিয়েবল, হাইলি ইমপারমিয়েবল। এবার প্রশ্ন হলো যে হাইলি ইমপারমিয়েবল এটার মানে কি? দেখো হাইলি ইমপারমিয়েবল মানে হচ্ছে, ধরো খানিকটা ওই কোনো একটা জায়গাতে কোনো একটা ধরো অনুষ্ঠান হচ্ছে, ধরো কোনো একটা সিঙ্গার, বড় কোনো সিঙ্গার এসছে, কোনো একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেখানে তুমি এমনি এমনি ঢুকতে পারবে না, সেখানে তোমার হয় এন্ট্রি পাস লাগবে। তো হাইলি ইমপারমিয়েবল ব্যাপারটা তাই, যে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা কি, যে ধরো একটা খোলামেলা একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে যে কেউ ঢুকতে পারবে, যে অনুষ্ঠানটাই অ্যাটেন্ড করতে পারবে, তাতে মানে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গেলে অনুষ্ঠানের সারাউন্ডিং মানে অনুষ্ঠানের মধ্যে গ্রাউন্ডের মধ্যে যেতে গেলে কোনো রকম কারোর কোনো বাধা থাকবে না, অর্থাৎ ও পারমিয়েবল,
ও সবাইকে ছেড়ে দেয়, আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ও সবাইকে অ্যালাউ করে। কিন্তু ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা কিন্তু হাইলি ইমপারমেবল। অর্থাৎ হাইলি ইমপারমেবল মানে হচ্ছে তুমি কোনো একটা কোনো একটা জায়গায় গানের অনুষ্ঠান হচ্ছে, বড় কোনো সিঙ্গার দেখা যাচ্ছে গাইতে এসছে, এবার তুমি যখন সেই অনুষ্ঠানে ঢুকতে যাচ্ছ তোমাকে ফ্রি অফ কস্ট কেউ যেতে দিচ্ছে না, বা তোমাকে এমনি এমনি কেউ ঢুকতে দিচ্ছে না। তোমার আয়দার আমরা কি করি, কোনো একটা বেশি টাকার যে টিকিট ওখানে হয়তো থাকে যে এত টাকা দিয়ে টিকিট কাটতে হবে, সো সেই টিকিটটা দেখালে আমাদেরকে সিকিউরিটি কি করে, আমাদেরকে ভেতরে ঢুকতে দেয়। বা নর্মালি কি হয় যে আমরা যদি কোনো চেনা পরিচিত মানুষ আমাদের থাকে তাহলে তার মাধ্যমে আমরা কি করি, ঢুকতে পারি। অর্থাৎ যে খোলামেলা ব্যাপারটা সেইটা থাকে না, একটা রেস্ট্রিকশন থাকে। তো হাইলি ইমপারমেবল কথাটা কিন্তু তাই, যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কিন্তু ও যাকে তাকে হিন্দিতে বলে না যে অ্যারো গ্যারো পাবলিকও ও যে ঢুকতে দেয় না, তো সেরকম ব্যাপারটা ও কিন্তু যে কোনো লোককে কিন্তু ঢুকতে দেবে না, অর্থাৎ যে কোনো মলিকিউলকেও ঢুকতে দেবে না, বেরোতে দেবে না। ও হচ্ছে সিলেক্টেড কতগুলো নির্দিষ্ট কতগুলো মলিকিউলকে ও কিন্তু অ্যালাউ করবে। তাহলে এই যে হাইলি ইমপারমেবল ক্যারেক্টার, এই কথাটার মানে আশা করা যায় বোঝা গেছে। দ্বিতীয় হচ্ছে দেখো, হাইলি ইমপারমেবল যখনই হবে না তখন কিন্তু কিছু তখন কি হবে, যে কিছু ট্রান্সপোর্টার কিন্তু হেল্প করবে। তো ট্রান্সপোর্টার কিন্তু এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে কিন্তু আমরা দেখতে পাবো। এই ট্রান্সপোর্টার কি করে, এই ট্রান্সপোর্টার হচ্ছে সেই দেখা যাচ্ছে যে লোকটা আমাকে হয়তো অনুষ্ঠানের মধ্যে, শুধু আমি নয়, হয়তো দেখা যাচ্ছে তুমি গেলে, হয়তো তোমার একটা চেনা পরিচিত কোনো লোক আছে, তাকে ধরে তুমি ঢুকে গেলে অনুষ্ঠানের মধ্যে। তো সেক্ষেত্রে সেই লোকটা যে তোমাকে নিয়ে গেল, অর্থাৎ সে একটা ট্রান্সপোর্টার হিসাবে কাজ করলো। ঠিক সেরকমভাবেই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনেও কিন্তু ওই মলিকিউলগুলো যেহেতু ইমপারমেবল, তাই ওদেরকে পার্সোনালি এন্ট্রি দেওয়ার জন্য বেশ কিছু ট্রান্সপোর্টার বসে আছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, যাদের কাজই হচ্ছে অর্থাৎ ওদেরকে পাস করা, ঠিক আছে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের থ্রু দিয়ে। যার জন্য কিন্তু আমরা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ক্ষেত্রে ট্রান্সপোর্টার দেখতে পাবো। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ঠিক আছে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের। এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ঠিক আছে। এবারে দেখো আরেকটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করি, যে এখানে কিন্তু দুটো অ্যাকুয়াস ফেজ দেখতে পাবো, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। কি কি জানো দুটো অ্যাকুয়াস ফেজ? একটা হচ্ছে ম্যাট্রিক্স, একটা, আর আরেকটা হচ্ছে কি বলতো, ইন্টারমেমব্রেন স্পেস। এই দুটো কিন্তু অ্যাকুয়াস ফেজ। এবার ম্যাট্রিক্সের যদি আমরা দেখি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাকুয়াস ফেজের ছোট্ট করে কিছু ক্যারেক্টার দেখি। সেটা হচ্ছে দেখো, এইখানে প্রচুর পরিমাণে সলিবল প্রোটিন থাকে, ঠিক আছে। এবার ম্যাট্রিক্স কোনটা, দেখো ওপরের এই ডায়াগ্রামটা যেটা আমি এঁকেছি, সেইখানে হচ্ছে এই যে খালি পার্টটা আছে না, যেটা আমি দেখো এখন রেড কালার দিয়ে ডট 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 দাগ দিচ্ছি বোঝার জন্য, এইটা হচ্ছে ম্যাট্রিক্স ছবিতে দেখো। এছাড়াও দেখো আমি ছবিতে আমার স্লাইডেও আর একটা ছবি চলে এসছে অলরেডি, সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে যে ম্যাট্রিক্স কোনটা। এইটা হচ্ছে ম্যাট্রিক্স, ওকে। আর এই যে ব্লু কালারের যে ভেতরে যে দাগগুলো দিয়েছি না, এগুলো হচ্ছে ক্রিস্টি। আসছি আমি, দেখো তাহলে ম্যাট্রিক্সের মধ্যে সলিবল প্রোটিন প্রেজেন্ট থাকছে। ম্যাট্রিক্সের নেচার হচ্ছে জেল লাইক, জেলের মতন, ঠিক আছে। আর এটার যে কনসেন্ট্রেশনটা আছে, ম্যাট্রিক্সের যে জেল, আমরা যেটা জেল লাইক বলছি, সেটার যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটা হচ্ছে 500 mg/ml। এই কনসেন্ট্রেশনে জেলের অর্থাৎ ম্যাট্রিক্সটার কনসেন্ট্রেশনটা এরকম 500 mg/ml, ঠিক আছে। এবারে দেখো যে এই ম্যাট্রিক্সটা কোথায় থাকে, কোথায় থাকছে, দেখো ইনার সাইড অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। অর্থাৎ আমি যদি আর একবার আঁকি তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেখো এইটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, আমি সংক্ষেপে লিখছি
OMM, আর এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আমি সংক্ষেপেই লিখলাম বোঝানোর জন্য। এবারে এই যে ভেতরের যে ডট 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 ডটগুলো দিলাম, এইটা হচ্ছে ম্যাট্রিক্স। এবার স্বাভাবিকভাবে এখানে যদি আমি খুব শর্টে বোঝানোর চেষ্টা করি, এই দাগগুলো কি বলতো, এগুলো হচ্ছে ক্রিস্টি। আর এই ভেতরের পুরো এন্টায়ার যে এরিয়াটা, এটা কিন্তু ম্যাট্রিক্স দখল করে আছে, অকুপাই করে আছে। তাহলে ইনার সাইড অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ইনার সাইডের অংশটা, যেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। তাহলে ম্যাট্রিক্সের ক্যারেক্টারগুলো আমরা দেখতে পেলাম। এবারে আসি ইন্টারমেমব্রেন স্পেস। দেখো ইন্টারমেমব্রেন স্পেস যেটা আমি বলছি, দেখো ইন্টারমেমব্রেন স্পেস যেটা বলছি না, এখানে বেশ কিছু, এটাও কিন্তু অ্যাকুয়াস ফেজ, এখানে বেশ কিছু প্রোটিনস থাকে, ঠিক আছে, প্রেজেন্ট সাম প্রোটিনস। এদের ফাংশন কি? এদের হচ্ছে ফাংশন হচ্ছে যে সেল সুইসাইড যেটা আছে না, সেইটাকে এরা কিন্তু ইনিশিয়েশনে হেল্প করে। এটা ডিটেল ভিডিও আমি পরবর্তীকালে দেব আমার চ্যানেলে। ইনিশিয়েশন করে, ঠিক আছে, সেল সুইসাইডে কিন্তু ইনিশিয়েশনটা এরা করছে এই প্রোটিনগুলো, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখো ইনার মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ যদি আমি আগে মাইটোকন্ড্রিয়াটাকে আরেকবার আঁকার চেষ্টা করি, জাস্ট টপ ভিউ থেকে আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এইখানে এরকমভাবে কিন্তু কিছু স্ট্রাকচার দেখা যায়, ঠিক আছে, এরকম টাইপের কিছু মেমব্রেনাস স্ট্রাকচার তোমরা কিন্তু দেখতে পাবে, এরকম টাইপের, ঠিক আছে। দেখো এই যে আমরা যখন ক্রিস্টি বলছি, ক্রিস্টি কখন বলবো, দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনভেজিনেটেড মেমব্রেনাস শিট, এইটাকে আমরা কিন্তু ক্রিস্টি বলবো। অর্থাৎ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা ইনার সাইড অর্থাৎ ম্যাট্রিক্সের দিকে ও কিন্তু মেমব্রেনটা ইনভেজিনেটেড হয়ে অর্থাৎ ভাঁজ খেয়ে শিট আকারের মতন করে ওরা কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করেছে, যেগুলোকে আমরা কি বলছি, ক্রিস্টি বলছি। এবং এই ক্রিস্টি কি করে, ক্রিস্টির ব্যাপারটা হচ্ছে ক্রিস্টির জন্য মাইটোকন্ড্রিয়ার ইনার সাইডের সারফেস এরিয়াটা কিন্তু ইনক্রিজ করছে, এটা কিন্তু হেল্প করছে মাইটোকন্ড্রিয়ার একটা ফাংশনে, যেটা আমি ফাংশনের ভিডিওতে বলবো, যেটা হচ্ছে সারফেস এরিয়াটাকে কিন্তু ইনক্রিজ করছে এই ক্রিস্টি, ঠিক আছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আরেকটা কথা হচ্ছে যে ক্রিস্টি জাংশন বলে একটা পয়েন্ট আছে, ক্রিস্টি জাংশন। এই ক্রিস্টি জাংশন ব্যাপারটা কি, দেখো আমি যদি বড় করে আঁকি, এটা ধরো একটা ক্রিস্টি, ঠিক আছে, এইবারে এইটা বেসের দিকে এরকম হয়ে, এবার ধরো এইখানেও একটা ধরো এরকম, এবারে ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমি এখানে আর অন্যান্য আরো অনেক ক্রিস্টি আছে, আমি জাস্ট দুটো ক্রিস্টি দিয়ে বোঝাচ্ছি, এখানে ধরো আরো ক্রিস্টি আছে এগুলোতে, এটা হচ্ছে ধরো ম্যাট্রিক্স সাইড, তাহলে বুঝতে সুবিধে হবে। এইটা হচ্ছে, এটা কি বলতো, এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ওকে, তার বাইরে ধরো আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আছে। তাহলে দেখো যে ইন্টারনাল ক্রিস্টাল মেমব্রেন এই পোর্শনটা আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এই দুটোর যে জাংশন, এই জাংশনটাকে কি বলছে বলতো, ক্রিস্টি জাংশন, ক্রিস্টি জাংশন। অর্থাৎ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর হচ্ছে কি বলতো, ইন্টারনাল আর কি বলতো, ইন্টারনাল ক্রিস্টাল মেমব্রেন,
এদের যে এই মাঝের যে জায়গাটা, এই জায়গাটাকে বলছে বিটুইন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন অ্যান্ড ইন্টারনাল ক্রিস্টাল মেমব্রেন। এই যে জায়গাটা, এই যে আমি অ্যারো দিয়েছি রেড কালারের, এই যে অ্যারোটা আমি যদি আরেকটু কালার চেঞ্জ করে দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে লাল যে কালারের ওপরে আমি গ্রিন কালারের অ্যারোটা দিচ্ছি না, এই যে এই জায়গাটা হচ্ছে ক্রিস্টা জাংশন আমরা বলছি। এটা শুধু এটুকু মাথায় রাখবে যে ক্রিস্টি জাংশনের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস, যেটা আমি স্লাইডেও আমি দেখালাম, ছবিতে দেখো এর সাথে আমি যে হাতে এঁকেছি তার সাথে দেখো আর একটা ডায়াগ্রাম এসেছে, সেখানেও তোমরা কিন্তু ক্রিস্টা জাংশন দেখতে পাচ্ছ। আরেকটা হচ্ছে দেখো ক্রিস্টি জাংশনের ক্ষেত্রে বেশ কিছু প্রোটিন থাকে। কি প্রোটিন থাকে জানো? মাইটস থাকতে পারে অথবা মাইকস থাকতে পারে, ঠিক আছে, অথবা মাইনস থাকতে পারে। এই প্রোটিনগুলো কিন্তু ক্রিস্টি জাংশনে থাকে। এরা কি করে? এই ক্রিস্টি জাংশনের অর্গানাইজেশনে হেল্প করছে, ঠিক আছে? জাস্ট এইটুকুনি মাথায় রাখো এই প্রোটিনগুলো। আর এই প্রোটিনগুলো থাকছে মাইটস অর মাইকস অর মাইনস, MINOS, MICOS, MITOS, এই টাইপের প্রোটিন ক্রিস্টি জাংশনে থাকছে। এবং এই ক্রিস্টি জাংশনে এই প্রোটিনগুলো কি করছে? ক্রিস্টি জাংশনের অর্গানাইজেশনের ক্ষেত্রে এরা একটা রোল প্লে করছে। জাস্ট এইটুকুনি মাথায় রাখো। তো তাহলে দেখো আজকের ইনফরমেশান যেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি এই এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম যে মাইটোকন্ড্রিয়া কখন বলবো আর মাইটোকন্ড্রিয়ন কখন বলবো। তারপরে আমরা দেখলাম কি যে ইভলিউশনারি ট্রেস অর অরিজিন যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা ছোট্ট করে দেখলাম যে মাইটোকন্ড্রিয়ার অরিজিনটা কোথা থেকে হচ্ছে। মাইটোকন্ড্রিয়া আমরা খালি চোখে দেখতে পাই কি না, যদি খালি চোখে দেখতে না পাই তাহলে বাইরে থেকে বাইরের যে স্ট্রাকচারটা সেটাকে আমরা লাইট মাইক্রোস্কোপে খুব ইজিলি দেখতে পাবো। আর আল্ট্রাস্ট্রাকচার দেখতে গেলে, অর্থাৎ স্ট্রাকচারের ডিটেল পার্ট যদি দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের হেল্প নিতে হবে। আমরা কতদিন আগে থেকে মাইটোকন্ড্রিয়াকে দেখে বা জেনে আসছি? মোটামুটি 100 বছরেরও বেশি। এবার দেখো যেটা হচ্ছে যে এক্সটার্নাল মরফোলজি, অর্থাৎ বাইরে থেকে যদি আমরা দেখি, যদি শেপ দেখি, তাহলে আমরা বিভিন্ন সেলের মধ্যে বিভিন্ন ধরনের শেপের মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো। কোথাও ইন্ডিভিজুয়াল, কোথাও ডিস্টিংক্ট, কোথাও বিন শেপে থাকছে, কোথাও টিবিউলার থাকছে, কোথাও ব্রাঞ্চ প্যাটার্নে থাকছে। তো এই যে শেপের যে ভ্যারিয়েবিলিটি কেন? কারণ তার মধ্যে দুটো ইভেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, যেটা হচ্ছে ফিউশন অর ফিশন। এই দুটো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক আছে। ডিটেল ভিডিও যদি দেখতে মনে হয় বা দেখার প্রয়োজন মনে হয়, তাহলে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারবে যে অ্যাকচুয়ালি কী হয়। ডিটেল যে ইভেন্টগুলোর মধ্যে ডিটেল যে জিনিসগুলো, ঘটনাগুলো আছে, সেগুলো তোমরা দেখতে পারবে। আচ্ছা চলো এবারে যেটা আমরা তারপরে কি দেখলাম যে অকুপাইড এরিয়া, অর্থাৎ একটা সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া কতটা জায়গা নিয়ে থাকে, অর্থাৎ মোটামুটি আমরা দেখলাম যে 15 থেকে 25% মধ্যে এরা এরিয়া অকুপাই করে থাকে টোটাল সেল সাইটোপ্লাজমের মধ্যে। এবার তার মধ্যে আমরা ইন্টারনাল স্ট্রাকচার যদি আমরা বাইরে থেকে ভেতরের দিকে মাইটোকন্ড্রিয়া যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? বাইরে একটা মেমব্রেন দেখতে পাবো, যেটা হচ্ছে আউটার মেমব্রেন। আর তারপরে একটা ইনার মেমব্রেন দেখতে পাবো, আর আউটার আর ইনার মেমব্রেনের মধ্যে একটা ইন্টার মেমব্রেন স্পেস দেখতে পাচ্ছি। এবার আউটার মেমব্রেনের বেশ কিছু ক্যারেক্টার আমি বলেছি, যেটা খুব ইজি এবং খুব সহজ। আচ্ছা এবারে দেখো যেটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আমরা দেখলাম, যেখানে আমি পয়েন্ট আউট করে যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো লিখেও দিয়েছি। আর এছাড়াও আমরা দুটো অ্যাকুয়াস ফেজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্যারেক্টার বললাম, ইন্টার মেমব্রেন স্পেস সেটারও বলেছি। অর্থাৎ ইন্টার মেমব্রেন স্পেস বলো তো কোনটা? এই জায়গাটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। এইটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস, ঠিক আছে। এবারে দেখো ইন্টার মেমব্রেন স্পেসের কিছু ক্যারেক্টার আমি বলেছি। আর কি? আর হচ্ছে দেখো এখানে ক্রিস্টি বলেছি, যে ইনভেজিনেটেড মেমব্রেনার শিট, যেটা অ্যাকচুয়ালি আমরা ক্রিস্টি বলছি। ক্রিস্টি কি করছে? সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করছে। আর ক্রিস্টি জাংশন বললাম যে বিটুইন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন অ্যান্ড ইন্টারনাল ক্রিস্টাল মেমব্রেন যে পার্টটা থাকে সেটাকে আমরা ক্রিস্টা জাংশন বলছি। ক্রিস্টা জাংশনে বেশ কিছু প্রোটিন থাকে, যারা মাইটস, মাইকস আর মাইনস হিসাবে আমরা জানি, এবং সেই প্রোটিন
প্রোটিনগুলো কি করছে, ক্রিস্টিন জাংশনের অর্গানাইজেশনে হেল্প করছে। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, জয়েন হও এবং ফ্রিতে আনলিমিটেড পরীক্ষা দাও। চলো ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।